আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারের মোটামুটি ফার্স্ট টপিক নিয়ে ভালোভাবে আলোচনা করা হয়ে গেছে। আশা করি তোমরা মাইটোসিস সম্পর্কে একটা বিস্তারিত এবং একটা খুব সুনিপুণ একটা ধারণা পাইছো, আমার যতটুক মতামত আর কি। অ্যান্ড এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মায়োসিস। আচ্ছা ভাইয়া, তোমাদের এই যে কোষ বিভাজন চ্যাপ্টারের মধ্যে তোমাদের মাইটোসিস এবং মায়োসিস দুইটার মধ্যে মাইটোসিস বেশি গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? মানে তোমাদের এসএসসি লেভেলে মাইটোসিস থেকে কোয়েশ্চেন বেশি আসবে, বাট ইন্টার লেভেলে গিয়ে কিন্তু আবার মিওসিস থেকে বেশি আসবে, বিকজ মিওসিসটা একটু জটিল, তো দ্যাটস ওয়াই তোমাদের এটা ভালো করে ইনক্লুড করা হয় নাই। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আলোচনা করার আগে আমি তোমাদের একটু কথা বলতে চাই। আগের টপিকের ক্লাস যারা করছো, মাইটোসিসের ক্লাস যারা করছো, ওখানে আমি একটা কথা বলছিলাম, ওইটা তোমরা একটু করে সংশোধন করে নাও। সেটা হচ্ছে আমি তোমাদের বলছিলাম বিজ্ঞানী স্ট্রেসবুর্জার অথবা বিজ্ঞানী স্ট্রেসবার্জার যাই বলো না কেন, ওনাকে আমি কি বলছিলাম, উনি ফার্স্ট হচ্ছে কি কোষ বিভাজনটা প্রত্যক্ষ করছিলেন। বাট অ্যাকচুয়ালি আমাদের কোষ বিভাজনটা মানে মেইনলি অ্যামাইটোসিস যে কোষ বিভাজন, অর্থাৎ একদম শুরুতে আর কি, একদম শুরুতে কোষ বিভাজন প্রত্যক্ষ করছেন কিন্তু আমাদের বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে? এটা আমি আরেকটার সাথে গুলায় ফেলছিলাম, এটা হচ্ছে সমস্যা হয়েছিল বিজ্ঞানী, তাহলে একটু লিখে নাও, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিংই হচ্ছে সর্বপ্রথম কোষ বিভাজনটা প্রত্যক্ষ করছেন। কার মধ্যে করছিলেন বলছিলাম না? সামুদ্রিক স্যালামেন্ডারের মধ্যে, তাই না ভাইয়া? কার মধ্যে? সামুদ্রিক স্যালামেন্ডার। তাইলে সামুদ্রিক স্যালামেন্ডার, এবং এটার বৈজ্ঞানিক নামটা একটু লিখে নাও। এটা যদি তুমি খাতায় দিতে পারো তোমার নাম্বারের পরিমাণ বেড়ে যাবে, বিকজ তোমার যেহেতু এটা এসএসসি লেভেলে নাই, বাট তুমি যদি খাতায় এটা লেখো দ্যাট মিনস স্যার ধরে নিবে তুমি পড়াশোনা অনেক বেশি করো। আচ্ছা আসি, এটা লিখে নাও, ট্রিটুরাস ম্যাকিউলোসা, ঠিক আছে? এটা হচ্ছে তার বৈজ্ঞানিক নামটা, ঠিক আছে? আচ্ছা, এখানে সর্বপ্রথম উনি কি দেখছে? কোষ বিভাজনটা দেখছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো আমাদের মিওসিস নিয়ে। আচ্ছা, তাহলে মিওসিস জিনিসটা কি? আমি তোমাকে বলছিলাম দুই রকম বিভাজন হয়, একটা হচ্ছে আমাদের দেহকোষের জন্য, যেটা করে আমরা কি করি, দেহের বৃদ্ধির কাজে নিয়োজিত থাকি, আরেকটা হচ্ছে আমাদের জনন কোষের বিভাজন, তাই না? এই জনন কোষের বিভাজনটা হচ্ছে বেসিক্যালি মিওসিস কোষ বিভাজনটা। তাহলে এটা কি হচ্ছে? আচ্ছা, তার আগে আমাদের একটু জানি, এই যে তোমার মিওসিস কোষ বিভাজনটা সর্বপ্রথম উল্লেখ করছেন বিজ্ঞানী স্ট্রেসবার্জার, মানে ওইটা যেটা স্ট্রেসবার্জার বললাম না, এটা অ্যাকচুয়ালি এটা হবে বিজ্ঞানী স্ট্রেসবার্জার সর্বপ্রথম মিওসিস নিয়ে কথা বলছেন, ঠিক আছে? অর্থাৎ উনি সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনটা দেখছেন। এই মিওসিসের একটা নাম হচ্ছে কি জানো? হ্রাসমূলক বিভাজন। কি বিভাজন? হ্রাসমূলক বিভাজন। কেন হ্রাসমূলক বিভাজন আমি একটু পরে তোমাদের বলতেছি, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হ্রাসমূলক মানে কি? কোনো কিছু কমে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এই হ্রাসমূলক আবার এই হ্রাস হয়ে যাওয়া, এটা গ্রিকে বলা হয় অ্যাকচুয়ালি এটাকে মায়োসিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে গ্রিক ওয়ার্ড মিওসিস থেকে মেইনলি আমাদের মায়োসিস শব্দটা আসছে। মিওসিস শব্দের অর্থ হচ্ছে আমাদের হ্রাস হয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি? আচ্ছা ওকে, তাহলে ওয়ার্ডটা কোথা থেকে আসছে বুঝতে পারছি না? হ্রাসমূলক থেকে আসছে। তাহলে কি হ্রাস হচ্ছে, তাই না? কি হ্রাস হচ্ছে? তাহলে মায়োসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা একটু লিখে নাও। সেটা হচ্ছে যে কোষ বিভাজনে নিউক্লিয়াস আছে না, আমরা সমীকরণে কি পড়ছিলাম বা মাইটোসিসে কি পড়ছিলাম? নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই পরপর একবার বিভাজিত হবে এবং মাতৃকোষে সমগুণ সম্পন্ন এবং সমান আকৃতি সম্পন্ন দুইটা নতুন কোষ তৈরি করবে, কিংবা দুইটা অপত্য কোষ তৈরি করবে। তাকে আমরা কি বলতেছি? মাইটোসিস কোষ বিভাজন বলতেছি। বাট মিওসিসে কি হচ্ছে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হবে, বাট এই যে ক্রোমোজোম যেটা, এটা মাত্র একবার বিভাজিত হবে। অর্থাৎ নিউক্লিয়াস যতটুকু বিভাজিত হবে ঠিক তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিভাজিত হবে। দ্যাটস ওয়াই যেহেতু পরপর দুইবার বিভাজিত হচ্ছে, আর মাইটোসিসে কয়বার হচ্ছিল? একবার। তাহলে একবার বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি করে? দুইটা কোষ তৈরি করে। তাহলে দুইবার বিভাজিত হয়, তাহলে কয়টা কোষ তৈরি করবে? চারটা কোষ তৈরি করবে। তাহলে হয়টা কি, এই চারটা যে অপত্য কোষ তৈরি হলো তাদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। তাহলে চারটি অপত্য কোষে, লিখে নাও, চারটি অপত্য কোষে যে ক্রোমোজোম সংখ্যা সেটা মাতৃকোষের অর্ধেক থাকে। বুঝতে পারছি? এবং এই জন্যেই, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বা ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এই জন্যে এই ধরনের কোষ বিভাজনকে আমরা কি বলতেছি? মিওসিস কোষ বিভাজন।
ঠিক আছে। আচ্ছা, এখন টোটাল এটা নিয়ে ভালো করে পড়বো, সমস্যা নেই। আচ্ছা, আসি কি হয়, তাহলে দেখো আমরা জানি এই যে তোমার মিওসিসে তাহলে কোষ বিভাজন কয়বার হয়, 2বার হয়, কিন্তু আবার তোমার মাইটোসিসে কয়বার হইতো, মাত্র 1বার হইতো। ঠিক আছে, তাহলে 2বার যেহেতু হয় তাহলে 4টা কোষ তৈরি হবে, 4টা অপত্য কোষ তৈরি হবে। এই অপত্য কোষের মধ্যে তোমার নিউক্লিয়াস তো পর্ব 2বারই বিভাজিত হয়েছে মাইটোসিসের মতোই, বাট যেটা ক্রোমোজোম সেটা কি একবার বিভাজিত হয়েছে, একবার হয় নাই। অর্থাৎ মাতৃকোষের চেয়ে তার যে ক্রোমোজোম সংখ্যা সেটা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ আমরা জানি একটা দেহকোষ, আমরা তো জানি মাইটোসিস আর মিওসিস এগুলো কার মধ্যে হয়, যারা উন্নত জীব, নর্মালি যারা উন্নত জীব তাদের মধ্যে তাদের জনন কোষে, কোথায়, জনন কোষে, জনন কোষে কি হয়ে থাকে, মায়োসিস হয়ে থাকে। ঠিক আছে, বা মিওসিস হয়ে থাকে কোথায়, উন্নত জীবের জনন কোষের মধ্যে, তাই না? আচ্ছা, তাহলে বলতেছি কি মাইটোসিস এবং মিওসিস কই হয়, উন্নত জীবে হয়। তাহলে উন্নত জীবের দেহকোষ কি ধরনের, আমরা সবাই জানি ডিপ্লয়েড, তাই না? উন্নত জীবের দেহকোষ কি ধরনের, ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে তো জানি 2n, তাই না? আচ্ছা, তাহলে ডিপ্লয়েড কেমনে হইলো, ওই যে ভাইয়া দেহকোষ, জাইগোট, মনে আছে, ওই যে মাতৃ একটা শুক্রাণু একটা ডিম্বাণু দুইটা মিলে একটা জাইগোট ফর্ম করছে, ওই জাইগোটটা কি ছিল, 2n ছিল। ওই জাইগোটটা কি বিভাজন করছে, মাইটোসিস বিভাজন, অনেকবার কোটি কোটিবার মাইটোসিস বিভাজন করে পূর্ণাঙ্গ একটা মানুষের দেহ তৈরি করছে। তাহলে হচ্ছেটা কি, যেহেতু বলতেছি জাইগোটটাই বিভাজিত হয়েছে কি, মাইটোসিস বিভাজন, তার মানে মাইটোসিস মানে কি, সব সমান থাকতেছে, ক্রোমোজোম সমান থাকতেছে, তার মানে 2nটা 2nই আছে। এটা তো বুঝতে পারছি, 2n হয়ে পুরো দেহকোষ তৈরি করছে। আমি এটাই বুঝাতে চাচ্ছি, তার মানে কি দেহকোষ কি হবে, 2n হবে। ওই দেহকোষ থেকেই তো কি তৈরি হয়, জনন কোষ তৈরি হয়, তাই না? দেহকোষ থেকেই তো পরবর্তীতে মডিফাই হয়ে জিনিসের জনন কোষে কনভার্ট হয়। তাহলে আমরা তো বুঝতে পারছি অবশ্যই ডিপ্লয়েড থাকা লাগবে। ডিপ্লয়েড থেকে কিসে পরিণত হবে, হ্যাপ্লয়েডে পরিণত হবে। অর্থাৎ এরকম হ্যাপ্লয়েড 4টা কি তৈরি করবে, অপত্য কোষ তৈরি করবে, অপত্য জনন কোষ তৈরি করবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা জনন কোষ। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরও কাহিনী আছে, আরও কিছু তোমাদের বোঝানো লাগবে, এই লেখাগুলো লিখে নাও, ঠিক আছে, তোমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আমরা টোটালি এখানে লেখাগুলো পড়ে দেখি। মিওসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়, সেগুলো প্রত্যেকটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে থাকে। যেহেতু মাতৃকোষে ক্রোমোজোম অর্ধেক থাকতেছে মানে অপত্য কোষে, তার মানে ডিএনএ কি থাকবে, ডিএনএ পরিমাণ অর্ধেক থাকবে, স্বাভাবিক। আচ্ছা, সো এই জন্যে মায়োসিসের আরেক নাম কি, হ্রাসমূলক বিভাজন। তোমাদের ভাইয়া এই কোয়েশ্চেনটা খতে আসবে, কেন মায়োসিস বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হচ্ছে। এবার একটা আমরা চিত্র দেখি, পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখতেছি ভাইয়া এখানে হচ্ছে একটা জনন মাতৃকোষ, মাতৃকোষ মানে তার এই যে তোমার ক্রোমোজোম সংখ্যা কত, 2n, স্বাভাবিক। আচ্ছা, তারপর সেটা কি 2বার বিভাজিত হবে, পরপর 2বার, একটা প্রথম বিভাজন একটা দ্বিতীয় বিভাজন, মানে একটা থেকে 2টা, 2টা থেকে 4টা, এটা তো বুঝতে পারছি, তাই না? আচ্ছা, তাহলে একটা থেকে যখন 2টা হলো, এটাকে আমরা কি বলতেছি, অ্যাকচুয়ালি 2টা বিভাজনের মধ্যে প্রথমটাই হচ্ছে কি হ্রাসমূলক বিভাজন, দ্বিতীয় বিভাজনটা হচ্ছে কি এক্স্যাক্ট কিসের মতো, মাইটোসিসের মতো। মানে মাইটোসিসে আমরা যেভাবে বিভাজন করছিলাম না, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এভাবে যেভাবে বিভাজন করছি না, দ্বিতীয় বিভাজনটা সম্পূর্ণ রকম। বাট এই যে ফার্স্টের যে বিভাজনটা, ওটাই বেসিক্যালি হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক মানে কি, এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। দেখতেছি এই যে দেখো, এখানে তোমার কি আছে, ধরো 4টা আছে, দেখতেছি এখানে প্রত্যেকটাতে কি 2টা 2টা করে ঢুকছে, তার মানে এখানে 2n ছিল, এখানে কি হয়ে গেছে, n হয়ে গেছে, তাই না? এরপর জিনিসটা কি হবে, মাইটোসিস হইতে থাকবে, অর্থাৎ n এর পরিমাণগুলো বাড়াতে থাকবে। বুঝতে পারছো? সো আলটিমেটলি আমি 2n থেকে কয়টা n পাইছি, 1টা 2টা 3টা 4টা। এটাই হচ্ছে আমাদের মিওসিস। ঠিক আছে, আচ্ছা এই চিত্রটা অবশ্যই দিবা পরীক্ষার হলে, মায়োসিস রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলে এই চিত্রটা দিবাই, শিওর। ঠিক আছে, চিত্র না দিলে নাম্বার কম পাবা। ঠিক আছে, আচ্ছা আমরা তো জানি তোমাদের মাইটোসিস কোষ বিভাজন কিসের জন্য গুরুত্বপূর্ণ। মাইটোসিস গুরুত্বপূর্ণ হচ্ছে দেহের বৃদ্ধি করা এবং অযৌন জনন। অযৌন জনন মানে যেই জননের সাথে আমার কি গ্যামেটগুলা জড়িত থাকে না, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু জড়িত থাকে না, সেই জননে আমরা কি বলি, অযৌন জনন। অযৌন জনন নর্মালি কিসের মাধ্যমে হয়ে থাকে, স্পোরের মাধ্যমে হয়ে থাকে। স্পোরটা আবার কি, স্পোরটা হচ্ছে অনুন্নত জীব যারা, যেমন শৈবাল, ছত্রাক, তাদের দেহে তোমার কিছু স্পোর তৈরি হয়, ওই স্পোরগুলো মাটিতে পড়লে মাটি থেকেই তোমার সরাসরি চারা তৈরি হয়ে যায়। বুঝতে পারছি? সো ওইসব যেসব স্পোর যাদের ক্ষেত্রে কি হওয়া লাগে না, মায়োসিস হওয়া লাগে না, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়া লাগে না, তাদের ক্ষেত্রে তোমার কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই তাদের কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তাদের কি হইতে পারে, বংশবৃদ্ধি হইতে পারে, মানে যারা অনুন্নত বা যারা অযৌন জনন করে। ঠিক আছে, আচ্ছা
এখন মায়োসিস আমার কি জন্য লাগবে? অবশ্যই যারা উন্নত জীব এবং যাদের যৌন জনন হতে হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে যৌন জননে কেন আমার কি মায়োসিস কোষ বিভাজন দরকার? এটা হচ্ছে তোমার গ নাম্বারে আসবেই, ঠিক আছে? গ বা খ এটা দিবে এবং এটা খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তুমি আমাকে আজ করতে পারো, ভাইয়া জনন কোষের মধ্যে যদি আমি কি করি, মাইটোসিস কোষ বিভাজন করি, সমস্যাটা কই? সমস্যা কই হচ্ছে? অবশ্যই বিরাট একটা সমস্যা। তুমি একটা জিনিস চিন্তা করো, সাপোজ এই চিত্রটা থেকে বুঝো, তাহলে দেখো জনন মাতৃকোষ, এটা একটা ধরো পুরুষের জনন মাতৃকোষ। ভাববা ভাইয়া পুরুষ কখনো লিখবা না, তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? এগুলো মার্ক, এটা হচ্ছে পুরুষের মার্ক আর স্ত্রী মার্ক হচ্ছে এটা, আমরা জানি, তাই না? আর যারা উভলিঙ্গ অথবা যাদেরকে আমরা হিজড়া নাকি বলি না, তাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? মানে হচ্ছে তারা কি উভলিঙ্গ। এই যে উপরেটা হচ্ছে পুংলিঙ্গ, নিচেরটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে ভাই হচ্ছেটা কি, আমাদের কেন জনন কোষের মধ্যে মায়োসিস হওয়া লাগতেছে? মাইটোসিস হলে কি সমস্যা, তাই না? এটার আনসার দিচ্ছি। দেখো, পুরুষের মধ্যে একটা জনন মাতৃকোষ যেটা হচ্ছে 2n সাপোজ, এবং স্ত্রীর জনন মাতৃকোষ সেটা 2n, এরা কি এন ফর্ম করে নাই, অর্থাৎ এরা মায়োসিস কোষ বিভাজনে যায় নাই, ঠিক আছে? ধরো না যেয়ে তারা কি করছে, বংশবৃদ্ধিতে অংশ নিয়ে ফেলছে, অর্থাৎ এই 2n একটা হবে কি শুক্রাণু বা স্পার্ম, আর 2n আরেকটা হবে কি ওভাম বা ডিম্বাণু, তাই না? আচ্ছা, তাহলে এখন যখন তারা কি করলো, নিষেক করলো বা ফার্টিলাইজেশন করলো, তখন তারা যেই অপত্য বংশধর তৈরি করলো তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 4n, ঠিক আছে? বুঝতে পারছো কাহিনী? তাইলে তুমি একটা জিনিস দেখো, পরবর্তীতে যখন এই 4n আবার কি করবে, একসাথে বংশবৃদ্ধি করবে, তখন তারা আবার কি ফর্ম করবে? 8n ফর্ম করবে। তাহলে আমরা বুঝতে পারতেছি পিতামাতার যে বৈশিষ্ট্যগুলা, ক্রোমোজোম মানে তো জীবের বৈশিষ্ট্য, তাই না? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে জিন আছে, আর জিন মানে হচ্ছে কি জীবের বৈশিষ্ট্য প্রকাশ, তাই না? তাহলে ক্রোমোজোমগুলা পিতামাতা থেকে সন্তানের ক্রোমোজোম কি প্রায় দ্বিগুণ, বুঝতে পারতেছো? তার মানে বৈশিষ্ট্যের মধ্যে কি আমূল পরিবর্তন হবে না? এক কথা বলতে গেলে প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, কারণ পিতামাতার তো 2n, তো অবভিয়াসলি সন্তানের কত হওয়া লাগবে? 2n হওয়া লাগবে, তাই না? সো এখানে যদি 2n না হয় 4n হয়ে যায়, তাহলে কি হবে? বংশগতিতে বিপুল চেঞ্জ হবে, যেহেতু ক্রোমোজোম নাম্বার এভাবে করে বাড়তেছে, অস্বাভাবিক হারে বাড়তেছে, বংশগতিতে বিপুল পরিবর্তন হবে। বিপুল পরিবর্তনটা অবশ্যই কি ক্ষতিকর, সো আলটিমেটলি প্রজাতি বিলুপ্ত হবে। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, সো এই জন্য যাতে না হয় সেই জন্য মহান সৃষ্টিকর্তা কি করছেন দেখো, তো সেই জন্য ওনারা কি করছেন, উনি হচ্ছে আমাদের মায়োসিস কোষ বিভাজনটা দিচ্ছেন। উনি হচ্ছে ফার্স্টে ধর এটা পুরুষের, তো তার যে জনন কোষ, ওই জনন কোষের মধ্যে উনি কি করছেন, মায়োসিস কোষ বিভাজন করাইছেন। তাহলে হয়েছেটা কি, এই 2n থেকে 4টা কি তৈরি হলো, n তৈরি হলো, মানে আমি ধরে নিলাম যে কোনো একটাকে নিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, মানে বুঝছো তো কিভাবে n তৈরি হচ্ছে, ওই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে দিচ্ছে। ঠিক সেম ওয়েতে উনি ডিম্বাণুতে কি করছেন, 4টা, এই যে তোমার ডিপ্লয়েড থেকে তোমার কি মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে n করছেন। এরপর তাদেরকে কি করছেন, উনি জাইগোট করেছেন, অর্থাৎ নিষেক করাইছে। দ্যাটস ওয়াই হয়েছে কি n মিলে আবার কি হয়েছে, 2n হয়েছে, অর্থাৎ সন্তান এবং পিতামাতা দুইজনেই সেম হয়েছে। কাহিনী বুঝছো কেন মায়োসিস হওয়া লাগতেছে, মাইটোসিস না হয়ে? আশা করি আনসার পুরোপুরি পাইছো। অর্থাৎ আমি তাদেরকে দুইজনকে আলাদা আলাদা করে অর্ধেক করে দিচ্ছি, যাতে তারা যখন আবার জোড়া লাগবে, জোড়া তো লাগবেই, তাই না? কারণ আমাদের জোড়া মানে কি, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, এটা আমি বারবার বলতেছি, বা দুইটা গ্যামেটের মিলন, তাই না? সো দুইটা গ্যামেট যখন মিলন করবে, তখন তাদেরকে আমি আগে অর্ধেক করছি, অর্ধেক করে যখন তারা আবার মিলিত হয়ে গেছে, তখন তারা আবার পিতামাতার মতো হয়ে গেছে। ঠিক আছে, মায়োসিস বুঝতে পারছি কেন মায়োসিস হওয়া লাগতেছে, আশা করি একটু তোমাদের ক্লিয়ার হয়েছে। নয়তো বংশগতিতে বিপুল চেঞ্জ হয়ে যেত এবং আলটিমেটলি বংশগতিই চেঞ্জ হতো, আলটিমেটলি পুরো প্রজাতি বিলুপ্ত হয়ে যেত। এই যে এটা ফার্স্ট হতো 4, এরপর যখন আবার ওই স্ত্রী পুরুষ যখন কোষে মিলন করতো, তখন আবার জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত হবে, 8, অর্থাৎ কি পরিমাণে তারা বাড়তেছে বুঝতেছো, মানে তোমার কি 2 গুণ 4 গুণ 8 গুণ এম করে করে বাড়তেছে। সো এটা তো কখনো পসিবল না, কারণ আমরা জানি ক্রোমোজোম হচ্ছে কি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। কাজে ক্রোমোজোমের সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে বংশধরের মধ্যে কি হবে, আমূল পরিবর্তন ঘটে যাবে। যেহেতু পুং এবং স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই জীবের যৌন জননে পুরুষ এবং স্ত্রী কোষে মিলন ঘটে জাইগোটে আবার কি পাই, ওই আগের সংখ্যাটা ফেরত পাই, তাই না? ওই যে 2n প্রত্যেকে আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে অর্ধেক হয়ে n হয়েছে, আবার তারা একসাথে হয়ে 2n করছে, অর্থাৎ তাদের জাইগোটে আবার তাদের কি আগের সংখ্যাটা ফিরে পাইছি। ঠিক আছে, এভাবেই জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় একই থাকে। আলটিমেটলি বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা তো সেম থাকতেছে, তাই না? 2n তো থাকতেছে। এটাই হচ্ছে মায়োসিসের প্রসিডিওর। ঠিক আছে, আচ্ছা, সো এই জন্যে জননকোষ সৃষ্টির সময় এবং নিম্নশ্রেণী উদ্ভিদের জীবনচক্রে কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার যে অবস্থাকে আমরা কি বলি,
হ্যাপ্লয়েড দশা বলি, এটা তো আমরা সবাই জানি, তাই না? এনকে আমরা কি বলি? হ্যাপ্লয়েড বলি। এই যে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হওয়াটাকে আমরা হ্যাপ্লয়েড বলি। আর ক্রোমোজোম সংখ্যা আগের মতো থাকা অর্থাৎ দ্বিগুণ থাকে আমরা কি বলি? মানে দুইটা একসাথে থাকাকে আমরা কি বলি? ডিপ্লয়েড দশা বলি, ঠিক আছে? এই যে দেখো, অর্থাৎ যখন দুইটা হ্যাপ্লয়েড আবার মিলন ঘটে তখন সেই অবস্থাকে আমরা কি বলি? ডিপ্লয়েড অবস্থা বলি। এগুলো তোমাদের কতে আসবে। হ্যাপ্লয়েড অবস্থা বলতে কি বুঝো, ডিপ্লয়েড অবস্থা বলতে কি বুঝো। তাহলে মায়োসিস কোষ বিভাজন কিংবা মিওসিস কোষ বিভাজন কেন লাগবে? যাতে প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অক্ষুণ্ণ থাকে বা টিকে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন আছে, ভাইয়া মায়োসিস কই কই হবে? মায়োসিস কই কই হবে? মায়োসিস ওখানেই হওয়া লাগবে, মানে মায়োসিস প্রক্রিয়াটা ওখানেই হওয়া লাগবে যেখানে 2n আছে, তাই না? যেখানেই 2n আছে সেখানেই কি হবে? মায়োসিস হবে। আচ্ছা, তাহলে এটা লিখে নাও, উন্নত জীবে মানে উচ্চ শ্রেণীর জীবে, উচ্চ শ্রেণীর জীবে মায়োসিস হবে, উচ্চ শ্রেণীর জীবে মায়োসিস হবে নিষেকের পূর্বে, লিখে নাও, নিষেকের পূর্বে জনন মাতৃকোষে, তাই না? এমন হওয়া লাগতেছে না? কারণ উচ্চ শ্রেণীর জীব মানে কি? উচ্চ শ্রেণীর জীব মানে কি? ডিপ্লয়েড জীব, তাই না? উচ্চ শ্রেণীর জীব মানে কি? ডিপ্লয়েড জীব, তাই না? এটা তো একটু তো আমরা জানি। আচ্ছা, আর নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব মানে কি? নিম্ন শ্রেণীর জীবে, নিম্ন শ্রেণীর জীবে অর্থাৎ যারা কি? হ্যাপ্লয়েড। নিম্ন শ্রেণী মানে হ্যাপ্লয়েড, অর্থাৎ তাদের পুরো দেহটাই গঠিত হয়েছে কি? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম দিয়ে, ঠিক আছে? আর যারা উচ্চ শ্রেণীর তাদের পুরো দেহ গঠিত হবে কি? ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম দিয়ে। এক কথায় তুমি উল্টাভাবে জিনিসটা বুঝতে পারতো। যারা উন্নত জীব তাদের ক্ষেত্রে যৌন জনন হচ্ছে, আর যৌন জনন হওয়ার প্রসিডিউর কি? তোমার ডিপ্লয়েড, তারা হ্যাপ্লয়েড হয়েছে, হ্যাপ্লয়েডে আবার জাইগোট করে ডিপ্লয়েড ফর্ম করছে, তাই না? আলটিমেটলি তো ডিপ্লয়েডে আছে, তাই না? তার মানে যারা উন্নত তারা কি? অবশ্যই ডিপ্লয়েড হবে, আর যারা অনুন্নত তারা অবশ্যই কি হবে? হ্যাপ্লয়েড হবে, অর্থাৎ তাদের এন দশা আজীবন থাকে, ঠিক আছে? ওই নিম্ন শ্রেণীর জীবী কি তোমার মায়োসিস হয় না? অবশ্যই হয়। নিম্ন শ্রেণীর জীবী অবশ্যই কি? মিওসিস হবে, বাট কোথায় হবে? সেটা হচ্ছে নিষেকের পরে। আশা করি অনেকেই বুঝে গেছে কেন নিষেকের পরে বলছি। নিষেকের পরে জাইগোটে, জাইগোটে। কারণ ভাইয়া মায়োসিস হওয়ার জন্য আমার কি থাকা লাগবে? অবশ্যই 2n থাকা লাগবে। মায়োসিসের কাজই কি? মায়োসিস কি করে? 2n থেকে n এ কনভার্ট করে, তাই না? সো এখানে যেহেতু তোমার 2n অলরেডি নাই, নিম্ন শ্রেণী যুক্ত আছেই n, তাহলে ওকে কেমনে হাফ করবে, তাই না? সো কি করে? আগে নিষেক করে, অর্থাৎ নিম্ন শ্রেণীর দুইটা জীব আগে কি করে? পরস্পর নিষেক করে, নিষেক করে তারা কি হবে? n মিলে 2n হবে, ঠিক আছে? ওই 2nটা আবার কি করবে? এই যে জাইগোটটা ফর্ম করলো না, ওই জায়গাটার মধ্যে কি হবে? মায়োসিস হবে, এবং মায়োসিস হয়ে কি করবে? আবার তাকে কি বানাই দিবে? n বানাই দিবে। কারণ আমার নিম্ন শ্রেণীর জীবের তাদের দেহকোষ কি থাকা লাগবে? n থাকা লাগবে। যাতে n থাকে সেজন্য নিষেকের পরে জাইগোটের মধ্যে মায়োসিস ঘটে। আর উচ্চ শ্রেণীর জীবে কোথায় থাকা লাগবে? অবশ্যই নিষেকের আগে। নিষেকের আগে যে গ্যামেট তৈরি করবে ওগুলো কি হওয়া লাগবে? অবশ্যই হ্যাপ্লয়েড হওয়া লাগবে। কারণ একটা হ্যাপ্লয়েড আর একটা হ্যাপ্লয়েড ডিম্বাণু দুইজন মিলে আবার জাইগোট করে ডিপ্লয়েড দশাটাকে আবার আনবে, তাই না? সো যারা উচ্চ শ্রেণী তাদের ক্ষেত্রে অবশ্যই নিষেকের পূর্বে হওয়া লাগবে জনন মাতৃকোষে। এই দুটো জিনিস লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। আর বাদ বাকি এগুলো সব আশা করি তোমরা খুব ভালো করে বুঝছো, তাই না? না বোঝার কোনো কারণই দেখতেছে না। তাহলে এই পুরো জিনিস এটা হচ্ছে অবশ্যই তোমার পরীক্ষায় আঁকবা, ঠিক আছে? এই চিত্রটা অবশ্যই আঁকবা, ঠিক আছে? দেখো, জনন মাতৃকোষ সাপোজ হচ্ছে এটা পুরুষের জন্য তুমি এরকম করে মার্ক করে দিবা, ধর এটা স্ত্রীর, এটা এরকম করে মার্ক করে দিলা। তাহলে দুইজনেই তাদের দেহকোষ থেকে একটা বিশেষ কোষ যেগুলো জনন কোষের মধ্যে থাকবে, যেমন টেস্টিস কিংবা ফিমেলের যে ওভারি, সেখানেই তো কি তৈরি হয়? এগুলো আমাদের জনন মাতৃকোষ তৈরি হয়, তাই না? ওই জনন মাতৃকোষটা কিসের মধ্যে দিয়ে যাবে? মিওসিস কোষ বিভাজনের মধ্যে দিয়ে যাবে। মিওসিস কোষ বিভাজনের মধ্যে দিয়ে যাওয়া মানে কি? দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করবে, একটা শুক্রাণু আর একটা আমাদের ডিম্বাণু, এবং দুইটা মিলিত হয়ে আবার কি ফর্ম করবে? জাইগোট ফর্ম করবে। সো আলটিমেটলি আমরা কি পাইলাম? পিতামাতার বৈশিষ্ট্যগুলা, এই যে 2n গুলা আবার কি ফেরত পাইলাম, তাই না? ভাই আসলে কি ফেরত পাইছি পুরোপুরি? না, পুরোপুরি কেমনে ফেরত পাবো? দেখো, এখানে পিতা থেকে আমি অর্ধেক বৈশিষ্ট্য নিছি, মাতা থেকে অর্ধেক বৈশিষ্ট্য নিছি, অর্ধেক ক্রোমোজোম নিছি মানে কি? অর্ধেক বৈশিষ্ট্য নিছি, তাই না? কারণ অর্ধেক ক্রোমোজোম অর্ধেক ডিএনএ, জিনের পরিমাণ অর্ধেক। সো দেখো, পিতা থেকে অর্ধেক বৈশিষ্ট্য নিছি, মাতা থেকে অর্ধেক বৈশিষ্ট্য নিছি। এখন তাদেরকে যখন আবার একসাথে মিলিত করছি, তাহলে দেখো সন্তান যে হয়েছে সে কিন্তু পিতা মাতার যৌথ,
অর্থাৎ সন্তানের মধ্যে যে ক্রোমোজোম সেগুলোতে পিতামাতার যৌথ ভূমিকা আছে, তাই না? অর্থাৎ পিতা থেকেও আসছে, মাতা থেকেও আসছে। সো সন্তান, আচ্ছা তোমরা সবসময় লক্ষ্য করছো, অবশ্যই আমি দেখতে আমার আব্বুর মতো, তাই না? অবশ্যই আমি দেখতে আমার আম্মুর মতো, কিন্তু সন্তানের মধ্যে অবশ্যই পিতামাতা থেকে ডিফারেন্ট কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না? অর্থাৎ আমার চেহারা তো কখনো আব্বা আম্মুর সাথে পুরোপুরি মিল না, আমার চেহারাও ডিফারেন্ট, কিন্তু আমার বিভিন্ন বৈশিষ্ট্য, আমার বিভিন্ন চারিত্রিক বিভিন্ন কাজ, ওগুলো অবশ্যই কি আমার আব্বা আম্মুর সাথে পুরোপুরি মিল না, কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে না? কেন? কারণ এই যে ধরো পিতার যে তোমার ক্রোমোজোম, এটা তো সম্পূর্ণ স্বতন্ত্র একটা জিনিস, মাতার যে ক্রোমোজোম এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা জিনিস। যখন তারা মিলিত হয়েছে, অর্থাৎ যখন দুইটা ভিন্ন ক্রোমোজোম যখন এক হয়েছে, তখন কি তারা একসাথে মিলে নতুন নতুন, দেখো এটা লিখে দিই, নতুন 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 প্রোটিন তৈরি করছে। কি তৈরি করছে? নতুন নতুন প্রোটিন তৈরি করছে। এবং এই প্রোটিন না, তোমরা নতুন নতুন কোড বলো, নতুন নতুন কোডন সংশ্লেষ করছে। এবং নতুন নতুন কোডন সংশ্লেষ করা বা নতুন নতুন প্রোটিন সংশ্লেষ করা, এটা মানে কি? নতুন বৈশিষ্ট্য, তাই না? নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব। এমন না যে পিতামাতার বৈশিষ্ট্য পুরোপুরি চলে যাচ্ছে, কিন্তু তাও ছেলে মেয়েদের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য দেখা যায়, কিছু এক্সট্রা বৈশিষ্ট্য দেখা যায়। বুঝতে পারছি কেন? আচ্ছা, পড়াগুলো একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, এটা অলরেডি বলে ফেলছি, জনন মাতৃকোষে হয় আর নিম্ন শ্রেণীর দিছে। আচ্ছা দেখো, সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে, ঠিক আছে? এটা তো আমরা জানি। উদ্ভিদের কিন্তু চিন্তা করলে তোমার পুরো এই যে উদ্ভিদের মধ্যে যারা তোমার পুংলিঙ্গ ফুল, পুংফুল, তার ক্ষেত্রে কোথায় থাকে? পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়, তাই না? এবং পরাগটা কি থাকে? হ্যাপ্লয়েড থাকে পরাগ, তাই না? এটাকে আমি পরাগ লিখি। আর ওই যে তোমার স্ত্রীদের মধ্যে কি থাকে? অর্থাৎ এই যে আমাদের যেটা আমাদের ফিমেল জেন্ডার আছে, তাদের ক্ষেত্রে কোথায় থাকবে? ডিম্বকের মধ্যে। ডিম্বকের মধ্যে কি তৈরি করে? একটা কি এরকম করে একটা কি এসএসসি লেভেলে পড়াশোনা, এরকম করে খুব সুন্দর করে একটা কি টোটাল ফর্ম করে, একটা টোটাল আমাদের ডিম্বক ফর্ম করে, এরকম করে ভ্রূণ ফর্ম করতেছে, তাই না? এবং এখানের মধ্যে কি থাকে? এরকম করে এদিকে 3টা কোষ, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস, আবার এদিকে 3টা কোষ, ওই 3টা কোষের মধ্যে মাঝখানে যেটা, সেটা একটু বড় থাকে, এটাকে আমরা কি বলতেছি? ডিম্বাণু বলতেছি। এবং এটাই কি? N সংখ্যক। এখন তাহলে এদিকে থেকে শুক্রাণু যখন আসতেছে, এদিক থেকে যখন পিতা থেকে শুক্রাণু আসতেছে, আচ্ছা এটা সম্ভবত তোমরা পড়ো নাই, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের যেটা স্ত্রী ফুল আছে, স্ত্রী ফুলের আমি তোমাদের গর্ভাশয় দেখাচ্ছি, ঠিক আছে? পুংফুল থেকে তো কি আসবে? পরাগ আসবে, মা ধরে নাও শুক্রাণু আসবে, তাই না? ওই শুক্রাণুটা কি করবে? এখানে আসবে, এসে ওই যে তোমার যখন এই এই যে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যখন পড়বে আর কি, গর্ভমুণ্ড বলতে উপরে আর কি, এই জায়গায় যখন পড়বে তখন সেটা আস্তে আস্তে নিচে নামবে। নিচে নামার সময় সেটা একটা কি? মাইটোসিস বিভাজন করবে। মাইটোসিস না, তুমি জাস্ট বিভাজন বলো। বিভাজন হয়ে একটা থেকে দুইটা করবে, ঠিক আছে? 2টা করার পর তাহলে এখানে কি 2টা কোষ, মানে 2টা আমি কি পেলাম? কোষ পেলাম। এগুলো কি? পুংগ্যামিট, ঠিক আছে? এগুলো কি? পুংগ্যামিট। তার মধ্যে একটা পুংগ্যামিট এদিকে এসে ডিম্বাণুর সাথে মিলন ঘটাবে, আর একটা এই যে আরেকটা আমাদের পুংগ্যামিট এসে ওর কি করবে? তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস, এই যে 2টা নিউক্লিয়াস না, তার সাথে বাইন্ড করবে। তাহলে বাইন্ড করার ফলে সেকেন্ডারি মানে কি? এখানে অলরেডি 2n আছে, এখানে অলরেডি 2n আছে, আরেকটা পুংগ্যামিট আসছে, দ্যাট মিনস কি হয়েছে? 3n হয়েছে, তাই না? আর এখানে কি? ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলে কি ফর্ম করছে? বীজ ফর্ম করছে। এবং এই যে 3n যেটা, এটাকে কি বলা হয় জানো? শস্য। ভাই এগুলো চিন্তা করো না, এগুলো তোমাদের 9 নাম্বার, সম্ভবত 9 নাম্বার চ্যাপ্টারে, যেটা প্রজনন চ্যাপ্টার আর কি, উদ্ভিদের প্রজনন, ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এখন না বুঝলে কোনো প্যারা নেই, আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি কিভাবে কি হয়। তাহলে 3n মানে সে হচ্ছে শস্য, তাকে হচ্ছে শস্য টিস্যু কিংবা অ্যান্ডোস্পার্ম টিস্যু বলে। কি বলে? শস্য টিস্যু। মানে কি তৈরি করবে? শস্য তৈরি করবে। তাহলে এটা হচ্ছে বীজ থাকবে অনেকটা নিচে। দেখো না তোমরা সবাই ধানের বীজ কিরকম দেখতেছো না? এটা হচ্ছে একটা ধান, ধান এরকম থাকে না? যেটা আমরা ধানের, এই যে প্রত্যেকটা ধানের কথা বলতেছি আর কি, প্রত্যেকটা চাউল, তাহলে এটা একটা চাউল এবং নিচে ছোটো করে একটা কি থাকে? একটা মানে তোমার একটা এরকম বৃদ্ধি থাকে, ওইটা হচ্ছে মেনলি কি? তার বীজের মেন পার্টটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে পুরোটা শস্য, এখানে একটু ছোটো করে বীজ লাগানো থাকে। এটার কি মানে পুরো জিনিসটা হচ্ছে কি? ধর একটা আমের মধ্যে পুরো জিনিসটা হচ্ছে গর্ভাশয়, তাই না? এই পুরো গর্ভাশয়টা হচ্ছে আমের উপরে যে রসালো আবরণ, ওইটা হয়ে যায়, এবং ভিতরে যে বীজ সেটা হচ্ছে এখান থেকে তৈরি হয়। বুঝতে পারছে কাহিনী? আচ্ছা, আর যারা ছত্রাক মানে অনুন্নত, শৈবাল বা মস, ঠিক আছে? আচ্ছা, মস মানে মাথায় রাখবা ফার্ন, ঠিক আছে? আচ্ছা, হ্যাপ্লয়েড উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, তখনই জাইগোটে এ ধরনের বিভাজন করে। ওই যে বললাম, নিম্ন শ্রেণী উদ্ভিদে কোথায় হবে? জাইগোটের মধ্যে হবে। আর উচ্চ শ্রেণী উদ্ভিদে কোথায় হবে? নিষেকের পূর্বে জনন মাতৃকোষে হবে। বুঝতে পারছি না? আচ্ছা, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এই যে মায়োসিস কোষ বিভাজনে এখন আমরা কি পড়ব, বিভিন্ন পর্যায় অর্থাৎ কিভাবে হয়, ঠিক আছে। আচ্ছা, এই মায়োসিস কোষ বিভাজনটা বেসিক্যালি আচ্ছা আমি লিখে দিই, মায়োসিস কোষ বিভাজনটা দুইটা ধাপে আলাদা। একটাকে বলি আমরা মায়োসিস 1 অথবা মিওসিস 1, একটা হচ্ছে আমাদের মিওসিস 1 মানে দুইবার হয় না, একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে আমাদের মিওসিস 2। মিওসিস 2, আচ্ছা মিওসিস 2টা হচ্ছে সম্পূর্ণ কিসের মতো, মাইটোসিসের মতো। বাট মিওসিস 1 যেটা, সেটা বেসিক্যালি কি, হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে। তাইলে এই মিওসিস 1টাকে, মিওসিস 1 এর মধ্যে আমরা প্রত্যেকটাই কি বলবো, এরকম সাপোজ মিওসিস 1 না, এটা আবার কি এরকম করে বিভিন্ন ভাগে ডিভাইডেড, যেমন প্রোফেজ 1, এখানে কিন্তু প্রো মেটাফেজ নাই, ঠিক আছে, এটা মাথায় রাখবা। মেটাফেজ 1 এটা তোমরা লিখে নিতে পারো, যদি বই না থাকে লিখে নিতে পারো। মেটাফেজ 1, অ্যানাফেজ 1, মানে যেহেতু 1 এর মধ্যে পড়তেছে সবগুলোর সাথে 1 আছে। টেলোফেজ 1, এখানে চারটার মধ্যে আবার এই যে প্রোফেজটা আছে না, প্রোফেজটা কিন্তু হিউজ একটা প্রসেস, মানে এখানের মধ্যে এই যে চারটার মধ্যে প্রোফেজই সবচেয়ে কি দীর্ঘস্থায়ী। সো বিজ্ঞানীরা কি করছে, দীর্ঘস্থায়ী যেহেতু, তাকে আবার কি বিভিন্ন রকম সাব ডিভাইডেড করছে। কি কি করছে দেখো, ফার্স্ট হচ্ছে ল্যাপটোটিন, এগুলো হচ্ছে বিভিন্ন দশার নাম, ল্যাপটোটিন। 2 নম্বরটা হচ্ছে জাইগোটিন, জাইগোটিন। 3 নম্বরটা হচ্ছে প্যাকাইটিন, তোমরা জাস্ট এই সিরিয়ালটা লিখলে স্যার ধরে নিবে তুমি অনেক পড়ছো, ঠিক আছে। 4 নম্বরটা হচ্ছে আমাদের ডিপ্লোটিন। 5 নম্বরটা হচ্ছে ডায়াকাইনেসিস, ঠিক আছে। এইগুলাই হচ্ছে আমাদের মিওসিসের মধ্যে প্রধান দশা। তুমি যখন ইন্টার উঠবা তখন দেখবা তোমাদের এইগুলাই সবচেয়ে বেশি আসবে পরীক্ষায়, বুঝতে পারছো। সো ধরে নিলাম এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এখানেই আমাদের বংশগতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হয়। ওই যে বললাম তোমার পিতা মাতার বৈশিষ্ট্য, পিতা থেকে যে ক্রোমোজোম আসতেছে, মাতা থেকে যে ক্রোমোজোম আসতেছে, দুইটা যে একসাথে মিশে যায়, মিশে যে একটা নতুন বৈশিষ্ট্য তৈরি করতেছে, কিংবা এটা একটা নাম আছে, নামটা হচ্ছে ক্রসিং ওভার। কি বলে, ক্রসিং ওভার। ক্রসিং ওভার, ক্রসিং ওভার মানে কি জানো, ধরো পিতার ক্রোমোজোমের একটা অংশ, ঠিক আছে, পিতার ক্রোমোজোমের একটা অংশ কেটে মাতার ক্রোমোজোমে চলে যায়, মাতার ক্রোমোজোমের ঠিক ওই অংশটা, মানে ঠিক ওই পার্ট থেকে একটা অংশ কেটে পিতার ক্রোমোজোমে চলে আসে, মানে ওরা ইন্টারচেঞ্জ করে, এটাকে বলে ক্রসিং ওভার। এবং এটা কেন করে, যাতে বৈশিষ্ট্যগুলো একসাথে মিশে যায়, মিশে তারা নতুন বৈশিষ্ট্য তৈরি করতে পারে, অর্থাৎ প্রজাতিকে তারা কি করে, শক্তিশালী করে। তোমরা পড়ছো না পরপরাগায়ন, পরপরাগায়নে কি হয়, জিনের তোমার কি জিনগুলো হচ্ছে কি একসাথে সংমিশ্রিত হয়ে নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি করে, তাই না। পড়ছো না পরপরাগায়ন, আচ্ছা তোমরা হয়তো বা পড়ো নাই, পরপরাগায়নের সামনে পড়বা, ঠিক আছে, ওই প্রজননে পড়বা পরপরাগায়ন, ঠিক আছে। সো ওখানে মেইনলি তোমরা জিনিসটা দেখবা, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি। তাহলে ক্রসিং ওভার হয় কি হয়, মেইনলি মিওসিসের মধ্যে যে তোমার বংশগতীয় যে বৈচিত্র্য বা বংশগতীয় বৈচিত্র্য দেখা যায়, সেটা বেসিক্যালি ক্রসিং ওভার হয়। এই ক্রসিং ওভারটা হয় আমাদের প্যাকাইটিং উপদশায়, এগুলাকে উপদশা বলে, দশা না উপদশা, কারণ এগুলো হচ্ছে দশা, এগুলো হচ্ছে তার উপদশা, মানে প্রোফেজের উপদশা, ঠিক আছে। প্যাকাইটিনের মধ্যে ক্রসিং ওভার হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে তোমার টোটাল যে হ্রাসমূলক, তাহলে প্রোফেজ 1-এর মধ্যে এগুলো হইলো, তারপর আবার কী হবে, মেটাফেজ 1, তারপর অ্যানাফেজ 1, তারপর টেলোফেজ 1। এবং এই টেলোফেজ 1 দিয়েই আমরা বেসিক্যালি কী পাবো, আমরা তো জানি টেলোফেজ দিয়ে তো কি আমরা দুইটা নিউক্লিয়াস পেয়ে যাচ্ছি, তাই না। ওই নিউক্লিয়াসগুলোর মধ্যে তোমার কি হয়, 2n এর পরিবর্তে n হয়ে যায়, তার মানে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। ওই যে ক্রোমোজোম দুইটাকে দুই দিকে টান দেয়, যার কারণে কি হয়, ক্রোমোজোমগুলো 2 ভাগ হয়ে যায়, 2 ভাগ হয়ে যাওয়ার কারণে 2n থেকে অর্ধেক হয়ে n হয়ে যায়, ঠিক আছে। জাস্ট একটু বুঝে নাও তাইলে হবে, ঠিক আছে ভাইয়া। সো আমি ফাইনালি এই যে তোমার হ্রাসমূলক বিভাজনের প্রথম যে বিভাজন, ওখানে বেসিক্যালি আমি কি 2n থেকে n করে ফেলছি, ঠিক আছে। তাহলে একবার আমার বিভাজিত হয়ে গেছে, নিউক্লিয়াস একবারে বিভাজিত হয়ে গেছে, ক্রোমোজোম আমার কি অর্ধেক হয়ে গেছে। আর সেকেন্ড ধাপটা সম্পূর্ণ কিসের মতো, মাইটোসিসের মতো, অর্থাৎ কি সমীকরণিক বিভাজন। মানে এই যে এটা n হইলো না, তার মানে আমি কয়টা n পাইলাম, 2টা n পাইলাম, তাই না। ওই 2টা nকে তারা কি করবে, প্রত্যেকটাকে তোমার মাইটোসিস করে করে আবার এগিয়ে nই তৈরি করবে। আমরা তো জানি মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, তাহলে আলটিমেটলি একটা থেকে আমরা কয়টা পাইলাম, 4টা পাইলাম, ঠিক আছে। এটাই হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তোমরা এটা লিখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে লিখে নিও, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম বিভাজনে কি হয়, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, আর দ্বিতীয়টা কিসের মতো, মাইটোসিসের মতো, পারবা, তাই না। আচ্ছা এবার এখানে কিছু উদাহরণ দিছে, এগুলো লাগবে। যেমন দেখো, বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোম সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব করতে পারে। ব্যাঙের একটি প্রজাতি কি, জেনোপাস
ট্রপিক্যালিস, তাই না? এই সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে জেনোপাস লেভিস হয়ে গেছে, ঠিক আছে? লেভিস প্রজাতির উৎপত্তি ঘটেছে। প্ল্যান্টেই রাজ্যের বিভিন্ন সদস্যের যেমন আলু দেহকোষে, জননকোষ নয়, ঠিক আছে? কি বলছে? দেহকোষ, ঠিক আছে? দেহকোষ আর জননকোষ তো সেম জিনিস না। এই প্রক্রিয়ার একটা কি স্বাভাবিক ঘটনা। বাট আমাদের মিওসিস কোথায় হওয়ার কথা? মিওসিস হওয়ার কথা কিন্তু কি জননকোষে, তাই না? বাট আলুর ক্ষেত্রে তোমার কোথায় হচ্ছে? দেহকোষ হচ্ছে, তাই না? আচ্ছা, অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য উদ্ভিদের এই জাত বেছে নেই, এমনকি সেরকম জাত পরিকল্পিতভাবে সৃষ্টি করি, কারণ তা আকারে তুলনামূলকভাবে বড় হয়। এইসব জাত খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অধিকতর সহায়ক। একটা জিনিস মাথায় রাখবা, মিওসিস যে কোষ বিভাজনটা, সেটা দিয়ে আমরা বেসিক্যালি, মনে আছে আমি তোমাদের কিছু কথা আছে, যেমন হচ্ছে তোমরা দেখছো না এই যে কৃষি বিভিন্ন চ্যানেলে দেখো না, উচ্চ ফলনশীল জাত, উচ্চ ফলনশীল চারা, অর্থাৎ নর্মালি একটা চারা সে ধরো একবার ফলন দিচ্ছে, বছরে একবার দিবে, তারপর সে মারা যাবে। কিন্তু দেখা যায় যারা উচ্চ ফলনশীল জাত বা হাইব্রিড জাত যাদেরকে বলি আর কি, হাইব্রিড জাত, তারা দেখা যায় ভাইয়া কি ওরা একবার না, ওরা 3-4 বার ফলন দেয়। তাহলে এটা কৃষকদের জন্য অনেক বড় একটা লাভবানের বিষয় না? কিংবা যারা গ্রহণ করতেছে, যারা ভোক্তা আছে, তাদের ক্ষেত্রেও কি খাবারের চাহিদা প্রপারলি মেটাতে সক্ষম হচ্ছে, তাই না? তাহলে এই যে ভাইয়া হাইব্রিড জাত তৈরি করছে বা উচ্চ ফলনশীল জাত তৈরি করছে, এটা সম্পূর্ণ করে কিসের মাধ্যমে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? কিছু প্রসেস আছে, এটার নাম হচ্ছে সংকরায়ন প্রসেস। কি প্রসেস? সংকরায়ন, ঠিক আছে? সংকরায়ন। ওই সংকরায়ন প্রসেসের মাধ্যমে তোমার কি তৈরি করা হয়? আমাদের উন্নত চারা তৈরি করা হয়, ঠিক আছে? পারবা? আচ্ছা, তাহলে কিসের মাধ্যমে? সংকরায়নের মাধ্যমে, বা আমি এক কথা বলতে গেলে আমাদের কৃত্রিম সংকরায়ন আর কি, তাই না? এটাতে আমি প্রাকৃতিক কিছু করতেছি না, আমি নিজের ইচ্ছাতে করতেছি। সো আমি তাই কি বলবো? কৃত্রিম সংকরায়ন। সো এই যে উন্নত যে ফলনশীল যে চারা তৈরি করতেছে, সেটার জন্য কে দায়ী? মিওসিসে দায়ী আলটিমেটলি, ঠিক আছে? ওই যে ক্রসিং ওভার বললাম না, ওইটাই বেসিক্যালি দায়ী, ঠিক আছে? আমি তোমাকে একটা জিনিস বুঝাই। সাপোজ আমার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, আমার এই ধরো আমার হাইট, ধরে নিলাম আমার হাইট, সাপোজ আমার হাইট 6 ফিট। সো এটা আমার একটা ভালো বৈশিষ্ট্য ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো আরেকটা ছেলের বৈশিষ্ট্য, তার মধ্যে ধরো একটা বৈশিষ্ট্য, সে খুবই ফর্সা কিংবা ধরো খুবই মাস্কুলার, ঠিক আছে? তাহলে ওর একটা বৈশিষ্ট্য আমি নিলাম। তাহলে এখন আমার মধ্যে তো অনেক খারাপ বৈশিষ্ট্য আছে, তাই না? সো আমি জাস্ট কী করব? ভালো বৈশিষ্ট্যটাকে আলাদা করব। এটার জন্য বিজ্ঞানীদের অনেক জটিল প্রসেস আছে। সো ওরা কী করে? ভালো যে জিনটা আমি চাচ্ছি, ওই জিনটাকে আলাদা করে। তারপর ঠিক সেম ওয়েতে স্ত্রীর মধ্যে যে জিনটা আমি আলাদা করতে চাচ্ছি, ধরো উদ্ভিদের ক্ষেত্রে ধরো পুরুষ স্ত্রী নাই, উদ্ভিদের ক্ষেত্রে আরেকটা উদ্ভিদের মধ্যে যে জিনটা আমি আলাদা করতে চাচ্ছি, তাকে আমি আলাদা করব। তাকে আমি আলাদা করে এই যে তোমার জিন যেটা, এই যে তোমার আরেকটা উদ্ভিদ যেটা, যার মধ্যে ওই জিনিসটা ল্যাক আছে, ওই জিনিসটার সংকট আছে, সেটা এর মধ্যে পুশ করব। পুশ করার কারণে ওর যে একটা ভালো বৈশিষ্ট্য, সেটা এর মধ্যে চলে আসবে। বুঝতে পারছি? এই টোটাল প্রসিডিউরটা অনেক একটা মজার একটা প্রসিডিউর, এটাকে কৃত্রিম সংকরায়ন বলে। এবং এটার মাধ্যমে আমরা বিভিন্ন উন্নত ফলনশীল জাত কিংবা খরা প্রতিরোধী জাত, তারপর বন্যা প্রতিরোধী বিভিন্ন জাত আছে, ধানের জাত আছে, এগুলো বেসিক্যালি তৈরি করতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, দেখো এই যে এটা যৌনজনন করে এমন সকল জীবে মিওসিসের মাধ্যমে জিনের কি হয়? পূর্ণ বিন্যাস হয়। বললাম না, পিতা থেকে অর্ধেক আসে, মাতা থেকে অর্ধেক আসে। যখন তারা মিক্স হয়ে যায়, তারা কি সেম ওয়েতে মিক্স হয় না? তারা যখন মিক্স হয়, তারা ইন্ডিভিজুয়ালি ইচ্ছামতো মিক্স হয়। ইচ্ছামতো বলতে এটা অবভিয়াসলি একটা সৃষ্টিকর্তার রহস্য, তাই না? ওরা মিক্স হওয়ার ফলে যে বাচ্চাটা হয়, সেটা সম্পূর্ণ কি হয়? অনেকগুলা নতুন বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। পিতা মাতার বৈশিষ্ট্য তো অবশ্যই থাকবে, তাছাড়া তার মধ্যেও কিছু কি এক্সট্রা বৈশিষ্ট্য জন্ম নিবে। আচ্ছা, এটা যদি না থাকতো তাহলে কখনো প্রজাতি টিকে থাকতে পারতো না, এটাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ নতুন নতুন পরিবেশের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্যে তোমার অবশ্যই মিওসিস অপরিহার্য। বা তুমি যদি পরবর্তীতে উদ্ভিদের প্রজনন পড়ো, তখন দেখবা পরপরাগায়ন, বা যেটাতে হচ্ছে কি একটা গাছ আরেকটা গাছ দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট, তাদের হচ্ছে কি দুইটা ডিফারেন্ট গাছ, একই গাছের মধ্যে প্রজনন হয় না। একই গাছের মধ্যে প্রজনন হলে তাকে আমরা কি বলবো? স্বপরাগায়ন, যেটা হচ্ছে কি একটা, ঠিক আছে? স্বপরাগায়ন করার কারণে তাদের মধ্যে যে ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো সম্পূর্ণ কি থাকবে? অবশ্যই যে বাচ্চা হবে, যে অপত্য যে একটা গাছ হবে, তার মধ্যে কি বৈশিষ্ট্য সম্পূর্ণ কি থাকবে? সেম থাকবে। বাট সেম থাকলেও তার মধ্যে যে জীবনী শক্তি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্ম, সেটা কি? জীবনী শক্তি। এটা কি থাকবে? অনেক কম থাকবে, ঠিক আছে? এই জীবনী শক্তি অনেক কম থাকা মানে কি? তার বেঁচে থাকার প্রবাবিলিটি, তার হচ্ছে পরিবেশে টিকে থাকার প্রবাবিলিটি সব কিছু কমে যাবে। এবং কমে যাওয়ার কারণে আলটিমেটলি কী হবে? প্রজাতিটা বিলুপ্ত হবে। তোমরা সবাই টেস্ট টিউব বেবির নাম শুনছো না? টেস্ট টিউব বেবি। ওই টেস্ট টিউব বেবিতে তো কাইন্ড অফ কী করা হয়?
কৃত্রিমভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটানো হয়, ঠিক আছে। আচ্ছা, সো কৃত্রিমভাবে মিলন ঘটানোর ফলেও তোমার যে টেস্ট টিউব বেবি হয় সেটাকে তো আলটিমেটলি তোমার যে জাইগোটটাকে কি মাতার যে তোমার কি ডিম্ব নালী আছে ওখানেতে স্থাপন করা হয়, ঠিক আছে। তারপর প্রাকৃতিকভাবে সেটা বড় হয়ে তোমার অমরা হয়ে ভ্রূণ তৈরি করে এবং কি পৃথিবীতে চলে আসে। কিন্তু তাও এই টেস্ট টিউব বেবির যে তাদের মধ্যে যে ইমিউন ক্ষমতা বা রোগ জীবাণুকে ধ্বংস করার ক্ষমতা এবং একটা নর্মালি যে বাচ্চা তার মধ্যে যে ক্ষমতা সেটার মধ্যে কি পার্থক্য থাকে, বুঝতে পারছি। সো এটাই হচ্ছে মেন কাহিনী। মিউসিস যদি না থাকতো তাহলে প্রজাতির মধ্যে কোনো কি থাকতো না, বৈচিত্র্য থাকতো না, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, সো এই যে মিউসিস কোনো জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এই যে এটা ব্যাং যেটা বললাম আর কি, জেনোফাস ট্রপিক্যালিস যেটা, সেটা সম্পূর্ণ নিজের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ করে পুরো ডিফারেন্ট হয়ে গেছে, ঠিক আছে। জেনোফাস এই যে এটা হচ্ছে আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, মানে কি ক্রোমোজোম সংখ্যা অনেক বেড়ে গেছে, ঠিক আছে, যার কারণে তার মধ্যে বৈশিষ্ট্যের বিপুল পরিবর্তন হয়েছে, তাই না। সাপোজ ওই যে যেটা বললাম আর কি, পুরুষের যদি 2n থাকে, মহিলাতেও যদি 2n থাকে, এবং তারা যদি মিউসিস বিভাজন না হয়, তারা যদি মাইটোসিস করে ফেলে, তাহলে কি হবে, 4n হবে, তাই না। সো 4n হয়ে কি তৈরি করবে, বিরাট একটা চেঞ্জ হবে। এই যে দেখো বিরাট চেঞ্জ হয়েছে, তাহলে জেনোফাস ট্রপিক্যালিস থেকে জেনোফাস লেভিস হয়েছে, যেটা একটা বিরাট চেঞ্জ, তাই না। সো ভাই আমরা বুঝতে পারছি না মিউসিস কোষ বিভাজনটা কেন গুরুত্বপূর্ণ, এটা কেন গুরুত্বপূর্ণ এটাই তোমার পরীক্ষায় লাগবে। আর আমি যেটা মিউসিস যে মেকানিজমটা লিখে দিছি ওইটা একটু তুমি লিখে ফেলবা, খাতায় যদি এটা লেখো তোমার নাম্বার অনেক বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি পুরো চ্যাপ্টার তো আমাদের শেষ, যেহেতু এখন আমরা অনুশীলনী একটা একটা সলভ করি। কোষ বিভাজন কাকে বলে, অবশ্যই পারবা, কতে দেখ বা খতে দেখ, তুমি কতে দিলে এক লাইন করে লিখবা, খতে দিলে একটু বড় করে লিখবা, বাট আমি আশা করতেছি তুমি জিনিসটা খুব ভালো করে পারবা। তারপর আছে সমীকরণের কোষ বিভাজন কাকে বলে, অনেকক্ষণ ধরে পড়ালাম, অনেক বিস্তারিত করে পড়ালাম, না পারার কোনো কারণই নাই। মাইটোসিস কোষ বিভাজন কিংবা সমীকরণিক কোষ বিভাজন কি। আচ্ছা, মাইটোসিসের বিভিন্ন পর্যায়সমূহের চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো। এটা একটু মাথায় রাখবা যে তোমরা যখন এই অধ্যায়টা প্র্যাকটিস করবা, অবশ্যই মাইটোসিসের চিত্রগুলো প্র্যাকটিস করবা, কারণ পরীক্ষায় তোমাকে চিত্র দিবে। আমি আগেও টপিকেও বলছি, এখানেও বলতেছি, পরীক্ষায় চিত্র দিয়ে বলবে উদ্দীপকের কোন ধাপের কথা বলা হয়েছে সেটা বিস্তারিত বলো, তখন তোমার চিত্র আঁকা লাগবে, আবার ওইটার বর্ণনাও দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি ফুল মার্কসটা পাবা। দেখো মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব সব পারবা, তাই না। আমি অনেকগুলো গুরুত্ব সুন্দর করে মার্ক করে দিছি। তোমাকে কি করে লিখতে বলছি, তোমাকে ভাই আমি পয়েন্ট করে করে লিখতে বলছি, তাই না, পয়েন্ট করে করে লিখবা। তারপর মাইটোসিসের মাধ্যমে কি হয়, দেহ বৃদ্ধি ঘটে, দেহের ক্ষয়পূরণ হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি, জনন কোষের সংখ্যা বাড়ে, ভাইয়া এখানে একটা খুবই মজার জিনিস আছে, ঠিক আছে, এটা একটু ভুল করো না, ঠিক আছে। দেখো জনন কোষ সৃষ্টি করে কে, এটা যদি বলে তাহলে অবভিয়াসলি কি হবে, জনন কোষ কে সৃষ্টি করে, অবশ্যই কি মায়োসিস কোষ বিভাজন সৃষ্টি করবে কে, মায়োসিস, ঠিক আছে। কে সৃষ্টি করবে, মায়োসিস, ঠিক আছে। আর ওই সৃষ্টি করার পরে জিনিসের সংখ্যা বৃদ্ধি কে করবে, অবশ্যই মাইটোসিস করবে, তাই না। আচ্ছা, তাহলে ক্ষয়পূরণ, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, দেহ বৃদ্ধি। তারপর যারা অনুন্নত জীব বা আমরা বলতে পারি অনুন্নত বা নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীবে এই মাইটোসিসের মাধ্যমে কিন্তু কি হইতে পারে, বংশবৃদ্ধি হইতে পারে, ঠিক আছে, বংশবৃদ্ধি হইতে পারে, নিম্ন শ্রেণীর জীবে বংশবৃদ্ধি হইতে পারে। তাহলে এরকম করে তোমাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্যগুলো একটা একটা পয়েন্ট দিয়ে লিখবা এবং প্রত্যেকটা পয়েন্টে কিছু বর্ণনা দিবা, তাইলে পারবা, ঠিক আছে। আচ্ছা, কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়, পারবা, তাই না। নিউক্লিয়াসটি আকারে বড় হয় প্রথম ধাপেই, প্রোফেজ ধাপে, ঠিক আছে। তাহলে এগুলো পারবা, এগুলো আশা করি বলতে হচ্ছে না আমার, ইজি কোয়েশ্চেন। সৃজনশীল দেখি একটা, ঠিক আছে, দেখি আমরা সৃজনশীল দেখি। দেখো এটা মাইটোসিস কোথায় ঘটে, আমরা জানি মাইটোসিস কোথায় ঘটে, তাই না, আমাদের দেহকোষে, ঠিক আছে। মাইটোসিস কোথায় ঘটবে, উদ্ভিদ বা প্রাণীর দেহকোষে ঘটবে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, পারবা না, না পারার কোনো কারণ নাই, ঠিক আছে। আমি এতক্ষণ ধরে বুঝাইছি, আশা করি তুমি পারবা। কেমনে পারবা, তুমি বইটা ভালো করে পড়বা, বইটা পড়তে পড়তে অ্যাটলিস্ট মুখস্থ করে ফেলতে হবে, কারণ তুমি যতই বুঝো না কেন, তুমি যদি কী লিখবা সেটাই না বুঝো, তাহলে কিন্তু মারা খাইয়ে যাবে, তাই না। সো তোমাকে এটাও বুঝতে হবে যে জিনিসটা ভালো করে বুঝতে হবে এবং জিনিসটা কীভাবে পরীক্ষার খাতায় লিখবা সেটাও জানা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তারপর লিখছি উদ্দীপক উল্লেখিত প্রক্রিয়াটি, আচ্ছা গতে দেখি উদ্দীপকে বিধাপটিটি কী ধরনের পরিবর্তন ঘটে। বা বিধাপটা কি, অবশ্যই আমরা জানি বিধাপটা কি, আমাদের লাস্টের ধাপটা, তাই না, টেলোফেজ ধাপটা। দেখছো ভাইয়া, এভাবে এই কোয়েশ্চেনটা দিবে, তাহলে টেলোফেজ ধাপে কী কী চেঞ্জ হয় তুমি পুরা দিবা। তারপর এই চিত্রটাই তুমি আঁকবা, একে তুমি কি করবা, ডিমার্কেট করবা, অর্থাৎ জিনিসগুলোকে চিহ্নিত করবা। দেখবা এখানে লিখবা সুন্দর করে, কি লিখবা, নিউক্লিওলাসের, এটা নিউক্লিওলাস না, নিউক্লিওলাসের আবির্ভাব,
আমরা তো জানি টেলোফেজে কি হয়, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, তারপর নিউক্লিয় আবরণী এটারও কি ঘটে, আবির্ভাব ঘটে। ক্রোমাটিন চালিকাগুলা দৃশ্যমান থেকে দৃষ্টিহীন হয়ে যায়, অর্থাৎ আমরা কি জিনিসগুলোকে আর দেখি না। তারপর এখানে স্পিন্ডল ফাইবার এগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় কিংবা তোমার ভ্যানিশ হয়ে যায়, তাই না? স্পিন্ডল ফাইবার কি হয়ে যায়, চলে যায়, তাই না? আচ্ছা, তারপর এখানে হচ্ছে কি তৈরি হয়, কোষ প্লেট তৈরি হয়। কোষ প্লেট হয়ে সাইটোকাইনেসিস হয়ে দুই দিকে সাইটোপ্লাজম আলাদা হয়ে যায়। পারবা না? আচ্ছা, তারপর গতে কি বলছে, উদ্দীপক উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবজগতে কি সমস্যা হতো? ভাই অনেক কিছু পড়াইছি না, ক্যান্সার, টিউমার কিভাবে হচ্ছে, আমাদের জরায়ুর ক্যান্সার কিভাবে হচ্ছে, যখন আমাদের মাইটোসিসকে নিয়ন্ত্রণ করার যে জিনটা আছে বা প্রোটিনটা আছে ওইটাই যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে মাইটোসিসকে নিয়ন্ত্রণ থাকবে, থাকবে না। সো মাইটোসিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আলটিমেটলি কী হবে, তোমার অস্বাভাবিক কী হবে, মাইটোসিস হবে, অস্বাভাবিক কোষ বিভাজন। এবং অস্বাভাবিক কোষ বিভাজনের রেজাল্টে কি, টিউমার। এবং টিউমার বাড়তে বাড়তে সেটা যদি অনেক ক্ষতিকারক হয়ে যায় তখনই সেটা ক্যান্সারের রূপ নেয়। ঠিক আছে, পারবা? তাহলে আশা করি আমাদের 3 নাম্বার চ্যাপ্টারটা পুরোপুরি শেষ, এবং আশা করি তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। এবং এটা থেকে তুমি আমি যে পয়েন্টগুলো দাগাই দিচ্ছি তুমি এমসিকিউ কভার আপ হবে, তোমার সৃজনশীল তুমি খুব ভালো করে পারবা। ঠিক আছে, সো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি তানজিম ওয়াসিদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।